নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো মঙ্গলবার, সকাল এখন প্রায় 6টা বাজছে। আজকে কিন্তু আমি আর দিদি দুজনেই ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি। আর কিট্টু সোনু দুজনেই ঘুমাচ্ছে এখনও, ওদের ঘুম থেকে উঠতে এখনও 1-8 ঘন্টা দেরি। তাই দিদি বললো চল আজকে একটু হেঁটে আসি আর তার সঙ্গে ফুল তুলে নিয়ে আসি। এবার যে ফুলগুলো তুলছি এগুলো কিন্তু আমাদের যে প্রথমে যে সাদা ফুলটা তোলা হলো সেটা কিন্তু আমাদের বাড়ির সামনেই বাগানের আমার বাবাই গাছটা লাগিয়েছিল, তো সবাই কিন্তু টুকটাক ফুল নেয়। আর এই যে বাড়ির মধ্যে গাছ দেখছো, এটা আমাদের জবা গাছ। এই গাছ থেকেও পাড়ার প্রায় 4-5 জন ফুল এসে নিয়ে যায়, প্রচুর ফুল হয়। এখনও কিন্তু ফুলটা ফোটেনি, যেহেতু এখনও সকাল হয়নি, বাজে মোটামুটি ওই 6টা মতো। আর তার সঙ্গে যে এই যে ছোট ছোট সাদা ফুলগুলো হয়, খুব সুন্দর লাগে দেখতে। ঠাকুরকে দিলে না মানে একদম আসনটা খুব সুন্দরভাবে সাজানো হয়, ভালো লাগে। তো এই ফুলটাও তাই, মানে আমাদের বাড়িতে দুটো ফুলের গাছ, এই ফুলের গাছেই কিন্তু গোটা পাড়ার লোকের প্রায় পুজো হয়ে যায়। প্রচুর ফুল হয়, প্রচুর। দেখো অনেকে তুলে নিয়ে গেছে, গাছ কিন্তু প্রায় খালি হয়ে গেছে। তো এদিকে ফুল টুল তোলা হয়ে গেছে, ওরা দুজন এখন ঘরে ঘুমাচ্ছে। দিদি বললো চল একটু হেঁটে আসি। আর এই হাঁটাটা এদিকে অনেক দিন আমরা হাঁটিনি। আগে যখন বিয়ের আগে, দিদি যখন বিয়ের পর আসতো, তখন আমি আর দিদি কিন্তু সকালবেলায় হাঁটতে বেরোতাম। আর এদিকে প্রায় 7-8 বছর পর আবার হাঁটতে বেরোলাম। আর আমাদের বাড়ির পাশেই 2-3 পা হেঁটে গেলেই কিন্তু বিএড কলেজ। এখানে কিন্তু 4-5টা বিএড কলেজ আছে। আগে তো যখন বিয়ে হয়েছিল না, তখন বিকেলের দিকে একটু একটু ঘুরতে আসা হতো, এখন আর আসা হয় না। আর ওই যে একটা পুরনো বাড়ি, তোমাদেরকে আস্তে আস্তে বলছি, দাঁড়াও চলো তোমাদেরকে কলেজটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। আসলে ভেতরে যেতে পারবো না, যেহেতু নাইটি পরে আছি, আর অনেক দিন যাওয়া হয় না, তো কেমন একটা যেন বাঁধো বাঁধো লাগে। আগে এই জায়গাগুলোই আমাদের কত চেনা ছিল, মনে হতো যেন নিজের জায়গা। ওই যে অনেকগুলো ভেতরে কিন্তু কলেজ, বিএড কলেজ আছে, ডিএড কলেজ আছে, মাইনরিটি কিছু একটা ব্যাপার আছে, অত কিছু জানি না। তবে এই যে আমাদের কলেজটা এখানে একটা, আর ওই পাশে একটা আছে, তবে ওইদিকে অনেক লোকজন আছে, তাই কিন্তু ওইদিকে আর গেলাম না। এই যে কলেজটা দেখছো, এর ভেতরে দুটো কলেজ আছে, আর তার ওই সাইডটায় একটা বড় গেট আছে, সেখানে কিন্তু আরও একটা কলেজ আছে। একটা বলতে ওর ভেতরেও দুটো কলেজ আছে। তো অনেকেই অনেক দূর থেকে কিন্তু এখানে পড়াশোনা করতে আসে। নামটা বললাম না, তবে যারা মানে এখানে পড়াশোনা করেছে তারা চিনতেই পারবে। আর ওই যে অপোজিটে ওইদিকে একটা আছে পুরনো বাড়ি, আগে কিন্তু জমিদার বাড়ি ছিল ওইগুলো। আর এই যে দেখো কি সুন্দর খেজুর ধরে আছে। আর ওই পাড়ে আছে একটা পুকুর, এই পুকুরের সঙ্গেও ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো চলো আগে তোমাদেরকে পুকুরটা ঘুরিয়ে নিয়ে আসি। যখন বাড়িতে কেউ মারা যেত, মানে যখন কেউ সত্যিই মারা যেত বাড়িতে, তখন কিন্তু এখানে স্নান করতে আসা হতো, যখন আমরা ছোট ছিলাম, বা যখন ওই সরস্বতী ঠাকুর ডোবানো হতো, কখনো কখনো শখ করে মায়েদের সাথে কিন্তু এই পুকুরে স্নান করতে আসা হতো। আমি এমনি পুকুরে স্নান খুব কম করেছি, যেহেতু আমার অ্যালার্জি আছে, তো সেই ভয়ে কিন্তু পুকুরে স্নানটা একটু কম করতাম। তবে আমার বাড়ির সবাই কিন্তু টুকটাক করেছে, মানে অনেক দিন আগেকার কথা, এখন তো আর কেউ করে না। প্রায় এদিকে বলতে গেলে 10-12 বছর হয়ে গেল, তার বেশি হবে, সরি 10-12 বছর নয়, মোটামুটি 15-16 বছর হয়ে গেল আর কেউ পুকুরে স্নান ধ্যান করে না আমাদের এইসব দিকে। আর পুকুরের ওপারেই কলেজটা, খুব সুন্দর লাগে, মানে যারা এই কলেজে পড়ে না, তাদের এই চারিদিকের দৃশ্য দেখেই কিন্তু দিনগুলো সুন্দরভাবে কেটে যায়। আর এই যে পুকুরের ওই পারে হচ্ছে সেই পুরনো বাড়ি। এটা কিন্তু কি বলবো, এটা জমিদার বাড়ি ছিল আগে। সব প্রথমে এটা জমিদার বাড়ি ছিল, তারপর এটা একটা কলেজের হোস্টেল করা হয়েছিল। আর ওই যে দেখছো সামনে এটা গেট করা আছে, ওখানে কিন্তু আমরা টিউশনি পড়তে আসতাম। মানে ওখানে কিন্তু দুটো ফ্যামিলি থাকতো, তারা এখন চলে গেছে। আগে এখানে টিউশনি পড়তে আসতাম, প্রাইভেটের স্যার কিন্তু আমাদের কান ধরে ওই গেটের সামনে দাঁড় করিয়ে রাখতো। অনেক স্মৃতি আছে, ভেতরে অনেক বড় জায়গা, দেখে মনে হচ্ছে হয়তো এইটুকু বাড়ি, কিন্তু ভেতরে অনেকটা জায়গা আছে। পুরো বাড়ি ঘর আমাদের কিন্তু ঘোরা। একটু একটু মনে ভয়ও লাগতো, যেহেতু পুরনো বাড়ি ছিল, তবে যেহেতু ওখানে প্রাইভেট পড়তাম, প্রাইভেটের টিচার থাকতো, তার সঙ্গে তার পরিবারের অনেক মানুষ থাকতো, তো পুরো বাড়িটাই কিন্তু আমাদের ঘোরা। আর এখন তো যাওয়া যাবে না, এখন আর কেউ থাকে না, তো প্রচুর জঙ্গল হয়ে গেছে। আর এই যে মন্দির, সকালবেলা এখানে পুজো হচ্ছে, ওই যে আমার বাবা ওখানে দাঁড়িয়ে গান করছে। আর ভেতরে একটু অন্ধকার আছে, ঠাকুরের মুখটা ঠিকভাবে দেখা যাচ্ছে না। তো সকালবেলায়, প্রত্যেক দিন সকালবেলায় ভোর 5টায় উঠে আমার বাবা স্নান ধ্যান করে কিন্তু মন্দিরে পুজো দিতে চলে আসে। শুধু বাবা নয়, আজকে তাও কম মানুষ আছে, প্রত্যেক দিন কিন্তু অনেক মানুষ আসে, মাঝে মাঝে আমার মাও আসে। তবে মা অতটা সময় পায় না, যেহেতু মার সংসারের কাজ থাকে। বাবার তো ধরো স্নান ধ্যান করে সঙ্গে সঙ্গে চলে আসতে পারে, কিন্তু মায়ের প্রচুর কাজ থাকে, ওই থালা বাসন মাজা, এঁঠো, ঘরের পুজো দেওয়া, ঘর দোর পরিষ্কার করা, মেয়েদের কাজ আর ছেলেদের কাজের মধ্যে কিন্তু অনেক তফাৎ। তো এই যে দেখো ওই দিক দিয়ে কিন্তু ওই বাড়ি থেকে বেরোনোর একটা গেট ছিল, সেই গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর ভেতরে প্রচুর জায়গা, তোমাদের কি বলবো, আগে যদি আমি ব্লগ করতাম তাহলে হয়তো তোমাদের দেখাতে পারতাম। এদিকে প্রায় 10 বছর হয়ে গেল ওই বাড়িতে আর কেউ থাকে না, এখন কিন্তু সেটা ভূতের রাজ্য হয়ে গেছে। তো চলো, এখানে মন্দিরটা, এই মন্দিরটা কিন্তু সেই
জমিদার বাড়িরই মন্দির। এই মন্দিরের পিছনেও অনেক কাহিনী আছে, সেগুলো আমি বলতে পারবো না। আর এই যে উল্টো দিকে আমাদের বাড়ি থেকে আবার উল্টো দিকে চলে এসেছে একটু হাঁটতে। এই অবধি ছোটোবেলা থেকেই আমরা কিন্তু এই অবধি হাঁটতে আসতাম, এটাকে আমরা গড়ান বলি। আর ওই যে দেখছো একটা পুরনো বাড়ির মতো দেখছো, এখানে কিন্তু একটা রাজবাড়ি ছিল, মানে জমিদার বাড়ি ছিল, অনেক বড় ছিল, সেটা ভেঙে চুরে এখন নতুন বাড়ি করা হয়েছে। এখানে আমাদের বাড়ির পাশে কিন্তু অনেক জিনিস আছে যেগুলো দেখার মতো ছিল, এখন আর নেই। তো যাই হোক, সকালবেলায় হাঁটাবাটা করে চলে এসেছি। আর এদিকে বাবা কিন্তু বাগান থেকে তুলে এনেছে, এটা খানমান বলি আমরা, অনেকে এটাকে ঘাটকোল বা খারকোল কিছু একটা বলে। তো এই খাবারটা খেতে আমরা খুব ভালোবাসি, তবে যেহেতু বাইরে থাকা হয় সেই কারণে খাওয়া হয় না। আর শ্বশুরবাড়িতে থাকলেও খাওয়া হয় না, ওইদিকে অতটা খাওয়ার চল দেখি না। তবে যখন আমরা আসি তখন কিন্তু মা একবার করে বানিয়ে দেয়, ওই আচারের তেল দিয়ে বানালে না খেতে খুব সুন্দর লাগে। আর এদিকে দুজন খুব দুষ্টুমি করছে, দেখো ছেলের শরীরটা একটু ভালো হয়েছে, মানে খাওয়া দাওয়া কম বেশি করছে, যতটা খায় ততটাও খেতে পারছে না, তবে 50% খাওয়াও শুরু করেছে, তাই কিন্তু শরীরের এনার্জিও ফিরে এসেছে। আর দুষ্টুমি করে দেখো বিছানাটার কি অবস্থা, সকাল থেকে 2-3 বার কিন্তু বিছানা গোছানো হয়ে গেছে, তাও কিন্তু থাকছে না, ওরা এত দুষ্টুমি করছে। আর ওখান থেকে জাম্প করছে, দেখছো তো কত দুষ্টুমি শুরু করেছে ওরা। আর কেউ একজন আমাকে কমেন্ট করেছে যে ফৌজিদের বউরা শুধু ন্যাকা কান্না করে, ন্যাকা কান্না না করে এমনি ভিডিও করলেই ভালো হয়, ভালো লাগবে দেখতে। আর আমি আমার কথা বলেছে যে আমি নিজে চুজ করে এই লাইফটা সিলেক্ট করেছি, মানে হাজব্যান্ডের সঙ্গে থাকবো না সেটাই সে বলতে চেয়েছে। তো দেখো তোমার বাড়িতে যদি কেউ, আমি একটা উদাহরণ দিয়ে বলিয়ে দিচ্ছি, তোমার বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে, ধরো কেউ 1 মাস ধরে অসুস্থ, তুমি জানো যে সেই ব্যক্তিটা মারা যাবে, তাহলে কি সে মারা গেলে তুমি কাঁদবে না? তুমি আগে থাকতেই জানছো যে সে মারা যাবে, তার বয়স হয়ে গেছে, তাহলে কি মারা গেলে তুমি কান্না করবে না? এটা ফালতু কথা যে জেনে শুনে জীবনটা চয়েস করেছি বলে যে মন খারাপও হবে না বা কান্না করবো না, এরকম কোনো কথা না। আর আমি কোনো ভিডিওতে এসে কান্না করি না, ফেক ন্যাকামো করা আমার দ্বারা হয় না। হ্যাঁ, মনের কথা দুটো একটা বলতেই পারি, তাতে যদি তোমার অসুবিধা হয় তাহলে তুমি কমেন্ট, মানে কি বলবো, না শুনতেও পারো বা ভিডিওটা না দেখতেও পারো, স্কিপ করে যেতে পারো, তবে একটা দুটো মনের কথা তো বলাই যেতে পারে। আমি কোনো কান্না করি না ভিডিওতে এসে। আর সত্যি কথা বলতে, তুমি যেটা বলতে চেয়েছো, দেখো আমি কিন্তু নিজে শখ করে আমার হাজব্যান্ডকে ছাড়া থাকছি না, আমি কিন্তু ছেলের ভবিষ্যতের জন্য হাজব্যান্ডকে ছেড়ে থাকছি। এটা কিন্তু আমি চয়েস করলেও এটা কিন্তু আমার কাছে একটা দায়িত্ব, খুব একটা মন থেকে কিন্তু আমি এটা করিনি। কারণ দেখো, হাজব্যান্ডের সঙ্গে সবাই থাকতে চায়, তোমার কাছে যদি অপশান থাকে তুমি শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকবে না হাজব্যান্ডের সঙ্গে থাকবে, সবাই কিন্তু সেটা সিলেক্ট করবে যে তুমি হাজব্যান্ডের সঙ্গে থাকবে। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমি নিজের জীবনটাকে এমনভাবে বানিয়েছি যে না, আমি হাজব্যান্ডের সঙ্গে থাকবো না, আমি পরিবারের লোকের সঙ্গে থেকে আমার ছেলেকে পড়াবো। এটা কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি। তোমরা হলে হয়তো এই জীবনটা থেকে পালিয়ে যেতে, যে না শ্বশুর শাশুড়ির সঙ্গে কেন থাকবো, যদি আমার কাছে অপশানই আছে, আমি হাজব্যান্ডের কাছে আছি। তবুও কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকছি, হাজব্যান্ডের সঙ্গে থাকছি না, কারণ ছেলের ভবিষ্যতের জন্য কিন্তু আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। তাতে আমার মনে কিন্তু অনেক কষ্ট আছে, তোমরা সেগুলো বুঝবে না। একা মেয়ে বাইরে থাকি, সেখানে অনেক রকমের বাজারঘাট করা, সব দায়িত্ব আমার, মানে A to Z সংসারের সব দায়িত্ব আমি পালন করি। তো আমি জানি কষ্টটা কী। আর এটা কিন্তু আমি নিজে শখ করে কিন্তু এই সিদ্ধান্তটা নিইনি, আমার ছেলের জন্য নিয়েছি। তাই ফালতু কমেন্ট করো না, কার মনের মধ্যে কী আছে, কী কষ্ট আছে তোমরা বুঝবে না। তো যাই হোক, গিয়েছিলাম একটা মামার বাড়িতে, দেখলে তো কত ফুল হয়েছে। আসলে বাড়িটা একটু অগোছালো, তোমরা কোনো কিছু বাজে কমেন্ট করো না, কারণ ওদের নতুন বাড়ি তৈরি হচ্ছে তো, তাই একটু বাড়িটা অগোছালো হয়ে আছে। নাহলে আমার যে মামা প্রচুর কিন্তু বাড়িঘর সুন্দর করে রাখে। আর এই যে দেখো, মা কিন্তু ওই খানমানের তরকারিটা রান্না করেছে, আর তার মধ্যে দিয়েছে এই কাঁঠালের বীজগুলো। তো আমার খেতে খুব ভালো লাগে তরকারিটা। শাক করেছে, পুঁই শাক, তার সঙ্গে খানমানের তরকারি, আর তার সঙ্গে হয়েছে মাছের, পুঁই মাছ কী বলে, সরি, ওটা পুঁটি মাছের ভাপা হয়েছে, যেটা আমি করেছিলাম, শর্ট ভিডিওতে দেবো বলে। আর ডাল করেছে, চাটনি করেছে, এই দিয়ে আজকের খাওয়া দাওয়া। 4-5টা তরকারি হয়ে গেছে। তবে আমি যেহেতু ডাল খেতে পছন্দ করি না, ভালো তরকারি থাকলে আমার আর ডাল খেতে মন চায় না। আর এই যে মা যেহেতু মাছের এই পাতুরিটা দিয়ে দিয়েছে, তবুও কিন্তু আমি আবার মায়ের কাছে এই যে খানমানের তরকারিটা নিয়েছি। এত সুন্দর লাগছিল খেতে, আচারের তেল দিয়ে করেছে তো, সুন্দর একটা স্মেল হয়েছে। আর যেহেতু এদিকে ছেলের শরীরটা খারাপ ছিল, সেই কারণে তো মনটা খারাপই, তার ওপর মনটা খারাপ আমার যে শর্ট ভিডিও চ্যানেলটা, সেখানে প্রচুর ভিউজ কমে গেছে, রিচ কমে গেছে, কিছুদিন ভিডিও দিতে পেরেছিলাম না, সেই জন্যই আর কি। তো যাই হোক, কী আর করবো, সব কিছু মেনে নিয়ে চলতে হবে। আর তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, একে অপরের খেয়াল রেখো। আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতো তবে চলি, টাটা।